হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মিস্টার রিয়াজ প্রেজেন্স করা আলাপ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের কোন কোন প্লেয়ার এখন পর্যন্ত আইপিএলে খেলছে, তাদের পারফরম্যান্স কেমন ছিল, কোন প্লেয়ার সবার আগে আইপিএল চান্স পাইছে এবং বাংলাদেশের আইপিএলের সবচেয়ে দামি বাংলাদেশি প্লেয়ার কে। পুরো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। চলেন ভিডিওতে জাম্প করি। এখন পর্যন্ত যেই কয়জন বাংলাদেশি প্লেয়ার আইপিএল খেলেছে তারা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা, আশরাফুল, আব্দুর রাজ্জাক অ্যান্ড তামিম ইকবাল খান। আর 2023 সালে লিটন কুমার দাস চান্স পাইছে, সে এখনও খেলে নাই। এই সব প্লেয়ারের মধ্যে শুধুমাত্র লিটন কুমার দাস এখনও আইপিএলে কোনো ম্যাচ খেলে নাই এবং তার আগে তামিম ইকবাল খান 2 মৌসুম আইপিএল খেললেও কোনো ম্যাচ খেলতে পারেন নাই। তখন অনেক ট্রল হয়েছিল 2013-14 মৌসুমে তামিম ইকবাল খানকে নিয়ে, তাকে প্রচুর পানি টানানো হতো এই ব্যাপারটা নিয়ে। জানি না যারা ওই সময় আসলে অ্যাক্টিভ ছিলেন ফেসবুকে তারা জিনিসটা জানেন। এই কয়েকজন প্লেয়ারই আইপিএলে খেলছে। চলেন এবং আমরা তাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কেমন সেই জিনিসটা একটু জানার চেষ্টা করি। আইপিএলের প্রথম আসরে অর্থাৎ 2008 সালে প্রথম নিলামে বাংলাদেশি প্রথম প্লেয়ার হিসেবে আইপিএলের চান্স পায় আব্দুর রাজ্জাক। তার বৃত্তিমূল্য ছিল $50,000 এবং তাকে তার বৃত্তিমূল্য যে প্রাইসটা সেটা দিয়েই কিনে নেয় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তো $50,000 যে মার্কিন ডলারে আব্দুর রাজ্জাককে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে কিনে তারা আইপিএলে তাকে একটি মাত্র ম্যাচ খেলায় এবং ওই ম্যাচে তিনি 2 ওভার বল করার সুযোগ পান। 2 ওভার বল করে 29 রান দেন এবং কোনো উইকেট পান না এবং ওইটাই হয়ে যায় তার জীবনের শেষ আইপিএল ম্যাচ এবং প্রথম আইপিএল ম্যাচও বটে। অর্থাৎ আব্দুর রাজ্জাক তার পুরো আইপিএল ক্যারিয়ারে একটা মাত্র ম্যাচ খেলারই সুযোগ পাইছেন। ওই ম্যাচে 2 ওভার বল করছেন, 29 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি এবং সেখানেই তার আইপিএল ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। তারপর 2009-এর আইপিএল অর্থাৎ আইপিএল 2-এ 2জন বাংলাদেশি প্লেয়ার সুযোগ পায়। একটা ছিল মোহাম্মদ আশরাফুল, আরেকজন ছিল মাশরাফি বিন মুর্তজা। মোহাম্মদ আশরাফুলের বৃত্তিমূল্য ছিল $75,000 এবং তাকে $75,000 কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। অর্থাৎ ওই সময় যেই দলের অধিনায়ক ছিল সচিন টেন্ডুলকারের দলে চান্স পায় মোহাম্মদ আশরাফুল এবং তিনিও আসলে খুবই হতাশ করেন। উনি পুরো মৌসুমে একটা মাত্র ম্যাচ খেলার সুযোগ পান এবং ওই ম্যাচে মাত্র 2 রান করেন। 10 বল 10 বল ইউজ করে 2 রান করেন এবং সেই কারণে উনি একাদশ থেকে বাদ পড়েন, আর কখনোই দলে ফিরতে পারেননি। তবে ইন্টারেস্টিং ব্যাপার 2009 সালে যে আইপিএলের নিলাম হয়, ওই নিলামে মাশরাফিকে নিয়ে পুরো কারাকারি লেগে যায় এবং এখন পর্যন্ত বাংলাদেশি সকল প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রিত প্লেয়ার মাশরাফি বিন মুর্তজা। তাকে $6 লাখ কিনে নেয় তখনকার কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্স আসলে মাশরাফি বিন মুর্তজা কেমন খেলছে? কলকাতা নাইট রাইডার্সও মাশরাফি বিন মুর্তজা একটি মাত্র ম্যাচেই খেলার সুযোগ পান। ম্যাচটা ছিল ডেকান চার্জার্সের বিপক্ষে। দুর্ভাগ্যজনকভাবে ওই ম্যাচটা মাশরাফি খুবই বাজে খেলে। সে 4 ওভার বল করার সুযোগ পায়, 58 রান দেয়। তার মধ্যে লাস্ট ওভারটা মাশরাফি বিন মুর্তজাকে করতে দেওয়া হয় ওই সময়ের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। মাশরাফি তার লাস্ট ওভারে ডেকান চার্জার্স জিতার জন্য 21 রান দরকার ছিল, কিন্তু সে 22 রান দেয়। রোহিত শর্মা মাশরাফি বিন মুর্তজার ওভারে 2টা 4 এবং 2টা 6 কনসিড করে, 2টা 4 এবং 2টা 6 মারে 22 রান নেয় এবং কলকাতা ম্যাচটা হেরে যায় এবং সে তারপর থেকেই আর কখনো কলকাতার টিমে মাশরাফি বিন মুর্তজা চান্স পাননি। তামিম ইকবাল খান নামটা বাংলাদেশের পার্সপেক্টিভে যত বড়ই হোক না কেন, কিন্তু আইপিএলের পার্সপেক্টিভে এটা খুবই হতাশাজনক ছিল। কারণ তামিম ইকবাল খান 2012 এবং 13 এই 2 মৌসুম আইপিএল খেলেন এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে পুনে ওয়ারিয়র্স তাকে কিনেছিল কিন্তু কোনো ম্যাচ তাকে খেলার সুযোগ করে দেন নাই। এটা খুবই হতাশা ছিল আমাদের সবার জন্য। এবং এখন পর্যন্ত তামিম ইকবাল খানই একমাত্র বাংলাদেশি প্লেয়ার যে আইপিএলের দল পেয়েছে এবং কোনো ম্যাচ খেলতে পারেননি। সাকিব আল হাসান বাংলাদেশের পার্সপেক্টিভে নামটা যেরকম বড়, আইপিএলের ক্ষেত্রেও বাংলাদেশিদের রিপ্রেজেন্ট করার জন্য সে সবচেয়ে বড় ভূমিকা রাখে। অর্থাৎ সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সবচেয়ে বড় পারফর্মার আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান। 2011 সালের নিলামে সাকিব আল হাসানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তিনি কলকাতা নাইট রাইডার্সে 6টা মৌসুম খেলেন। তারপরে মাঝে 2 মৌসুম সানরাইজ হায়দ্রাবাদে খেলেন। তারপর 2021 সালে আবার কলকাতা নাইট রাইডার্সে ব্যাক করেন। যদিও ওই মৌসুমে তার পারফরমেন্স খুবই খারাপ ছিল, সেই কারণে 2022 সালে উনি দল পাননি। এবছর তিনি আবার কলকাতা নাইট রাইডার্সে ব্যাক করছেন। এই পুরো জার্নির মধ্যে মাঝখানে মাত্র 3টা বছর মিস গেছে 2011 থেকে 2023 মধ্যে। 2013 সালে সাকিব আল হাসান ইনজুরির কারণে খেলতে পারেননি, 2020 সালে আইসিসির নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি এবং 2022 সালে তাকে কোনো দল কিনেনি, সে কারণে তিনি খেলতে পারেননি। সাকিব আল হাসান তার আইপিএল ক্যারিয়ারে টোটাল 9টা মৌসুম খেলেন। 9টা মৌসুমের মধ্যে তিনি 71টা ম্যাচে ব্যাট করেন এবং 70টা ম্যাচে বল করেন
এই 71 ম্যাচের মধ্যে ব্যাট করার সুযোগ পান 52টা ইনিংসে। 52 ইনিংসে ব্যাট করে তিনি রান করেন মাত্র 798 রান এবং স্ট্রাইক রেটও খুবই বাজে 124, যেটা আইপিএল সুলভ না। তার তুলনায় বোলিংয়ে তার পারফরম্যান্স যথেষ্ট ভালো। 70টা ম্যাচে বল করার সুযোগ পান এবং 63টা উইকেট, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারকারী আইপিএলদের মধ্যে। এবং তার সবচেয়ে ভালো ফিগার, বোলিং ফিগার হচ্ছে 17 রানে 3 উইকেট। বলতে পারেন যে বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে সবচেয়ে সফল আইপিএলের প্লেয়ার সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমান 2016 সালে আইপিএলে প্রথমবারের মতো চান্স পান সানরাইজ হায়দ্রাবাদে। তখন ডেভিড ওয়ার্নারের আন্ডারে, ক্যাপ্টেন্সির আন্ডারে উনি খেলেন। আইপিএলে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স এত ভালো ছিল যে ডেভিড ওয়ার্নার বাংলা শেখা শুরু করে দিয়েছিল। যাই হোক, এই বছরও হচ্ছে ডেভিড ওয়ার্নারের সাথে খেলবে মুস্তাফিজুর রহমান। আশা করি সে খুবই ভালো খেলবে। আইপিএলের 2016 মৌসুমটা খুবই স্বপ্নের মতো কাটছে মুস্তাফিজুর রহমানের জন্য। সে খুবই ভালো খেলছিল এবং সে সবচেয়ে ইয়াং প্লেয়ার, প্রমিজিং ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ডটাও পাইছিল আইপিএলের। ওইবার হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করার জন্য মুস্তাফিজুর রহমানের কন্ট্রিবিউশন খুবই ভালো ছিল। 17টা ম্যাচ খেলে তিনি 16টা উইকেট নিয়েছিলেন। অ্যান্ড ফাইনালি এবছর আশা করি লিটন কুমার দাস আইপিএল খেলবে এবং তার আইপিএলটা খুবই ভালো কাটবে, স্বপ্নের মতো কাটবে। এবং এখন থেকে বাংলাদেশে অনেক প্লেয়ারই হচ্ছে আইপিএলের চান্স পাবে বলে আমার ধারণা এবং আমার বিশ্বাস। এই তো, আপনি কি জানতেন বাংলাদেশের কোন কোন প্লেয়াররা আগে থেকে আইপিএল খেলছে? যদি না জানেন থাকেন ভিডিও দেখে জানছেন, এজন্য আমার কমেন্টসে জানান তো।